বন্ধুরা, কেমন আছো সবাই? এই পর্যায়ে আমরা আমাদের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পরিশোধকাল এবং গড় মুনাফার হারের এবং নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মুনাফার হারের মাঝে যে পার্থক্যগুলো সেটা। অলরেডি আমরা পরিশোধকাল, গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য বা এনপিভি এবং অভ্যন্তরীণ মুনাফার হার বা আইআর এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছি। এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব, এদের মধ্যে ডিফারেন্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা এই পুরো ভিডিওটা এবং চ্যাপ্টার থেকে কি কি শিখলে এটার উপরে কিন্তু ভিডিও শেষে বেশ কিছু এমসিকিউ রয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। তো সেগুলো কিন্তু তোমাদের জন্য থাকবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে দিতে, এবং সেটার জন্য কিন্তু তোমাদেরকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই আসে, মূলধন বাজেটিং বলতে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে বোঝানো হয়, যেটা আমরা অলরেডি জানি। তো মূলধন বাজেটিং এর যে কৌশলগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে আসে গড় মুনাফার হার বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এরপরে আসে পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময় পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা এনপিভি, এবং আন্ত আয়ের হার পদ্ধতি বা যেটাকে আইআরআর বলা হয়ে থাকে। সো এগুলো আমরা পেলাম আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে কৌশল সমূহ সেগুলো। এরপর আমরা আসি আমাদের পরিশোধকাল ও গড় উপার্জন হার বা আমাদের পেব্যাক পিরিয়ড এন্ড অ্যাভারেজ রেট অফ রিটার্নের মধ্যে যে ডিফারেন্স গুলো সেগুলো। তো এই পরিশোধকাল পদ্ধতি ও গড় উপার্জন হার পদ্ধতি উভয়ই প্রকল্প মূল্যায়নের প্রচলিত পদ্ধতির অন্তর্গত। উভয় পদ্ধতি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। তাছাড়া পদ্ধতি দুটি বোঝা ও গণনা করা সহজ। পদ্ধতি দুটির মধ্যে অনেক সামঞ্জস্য থাকা সত্ত্বেও এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এই জিনিসগুলো যদি আমরা নিচে দেখি বা এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথমেই আসে আমাদের যদি বিবেচ্য বিষয় নিয়ে কথা বলি, কোন প্রকল্প হতে কত তাড়াতাড়ি অর্থ পুনরুদ্ধার করা যাবে তা বিবেচনা করে আমাদের পরিশোধকাল পদ্ধতি বা পেব্যাক পিরিয়ড। এরপরে আসে গড় উপার্জন হার পদ্ধতিতে একটি প্রকল্প হতে কত উপার্জন পাওয়া যাবে তা বিবেচনা করা হয়ে থাকে। এরপর আসে পরিশোধকাল পদ্ধতিতে একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগকে বিবেচনা করা হয়, এবং গড় উপার্জন হার পদ্ধতিতে প্রকল্পের গড় বিনিয়োগকে বিবেচনা করা হয়ে থাকে। এরপর আসে পরিশোধকাল পদ্ধতিতে একটি প্রকল্পের নগদ প্রবাহকে বিবেচনা করা হয়, এবং গড় উপার্জন হার পদ্ধতিতে কর প্রদত্ত মুনাফাকে বিবেচনা করা হয়ে থাকে। তো এগুলো আমরা পেলাম আমাদের মূল যে পার্থক্যটা সেটা। সো তার মানে আমাদের এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইন যে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে সময়, এবং এখানে হচ্ছে আমাদের উপার্জনের যে হারটা সেই জিনিসটা। এরপর আসে পরিশোধকাল পদ্ধতিতে একটি প্রকল্পের সম্পূর্ণ আয়ুষ্কালে যে নগদ প্রবাহ ঘটে তা বিবেচনা করা হয়, এবং গড় উপার্জন হার পদ্ধতিতে একটি প্রকল্পের সম্পূর্ণ আয়ুষ্কালে যে কর প্রদত্ত মুনাফা পাওয়া যায় তা বিবেচনা করা হয়ে থাকে। এরপর আসে পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যদি দুটি প্রকল্পের পরিশোধকাল সমান হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণের জটিলতার সৃষ্টি হয়, কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যদি দুটি প্রকল্পের গড় উপার্জন সমান হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। তো এই পর্যন্ত তো গেল আমাদের উক্ত দুটো যে মেথড রয়েছে বা কৌশল রয়েছে এগুলো নিয়ে যে ডিফারেন্সটা সেটা। এ পর্যায়ে আমরা যদি আমাদের নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি নিয়ে কথা বলি, তো যে পদ্ধতিতে নির্দিষ্ট হারে নগদ প্রবাহ বাট্টা করে বিনিয়োগ ও বর্তমান মূল্যের পার্থক্য নিরূপণ করা হয় তাকে নিট বর্তমান মূল্য বলা হয়। অভ্যন্তরীণ উপার্জন হার হলো এমন এক বাট্টার হার যা নিট বর্তমান মূল্যকে শূন্যে পরিণত করে। নিম্নে উভয়ের মধ্যে পার্থক্য দেখানো হলো। সো এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, নিট বর্তমান মূল্য নির্ণয়ে বাট্টার হার পূর্বেই নির্ধারিত থাকতে হয়, এবং অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয়ে বাট্টার হার পূর্বেই নির্ধারিত থাকে না, তবে ট্রায়াল করার জন্য আনুমানিক হার ধরে নিতে হয়। এরপর আসে নিট বর্তমান মূল্য নির্ণয়ে বাট্টার হারকে সুদের হারের পরিবর্তন দ্বারা সহজে সমন্বিত করা যায়, এবং আমাদের অভ্যন্তরীণ উপার্জন হারে সুদের হার সমন্বয় করা যায় না, ফলে বাট্টাকরণ অসম্পূর্ণ থেকে থাকে। এরপরে আসে এই পদ্ধতির মাধ্যমে একটি ফার্মের সম্পদ কি পরিমাণ বাড়তে পারে সে সম্পর্কে ধারণা বা পরিমাণ করা যায়, এবং অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতিতে ফার্মের সম্পদ কি পরিমাণ বাড়তে পারে তা পরিমাপ করে না,
তহবিল সৃষ্টির আপেক্ষিক ক্ষমতা প্রকাশ করে থাকে। এরপর আসে এনপিভি দ্বারা পরস্পর বর্জনীয় প্রকল্প সম্পর্কে সহজে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত দেয়া যায় এবং আইআরআর কোনো কোনো ক্ষেত্রে একাধিক হতে পারে, তাই সত্যিকার মূল্যায়ন কঠিন হয়ে যায়। এরপরে আসে এই পদ্ধতিতে একটি মাত্র প্রকল্প থাকলেও প্রকল্পের নিট বর্তমান মূল্য দিয়ে স্বাধীনভাবে গ্রহণ বর্জন সিদ্ধান্ত নেওয়া যায় এবং মূলধনের ব্যয় বা আবশ্যকীয় মুনাফার হার ব্যতীত প্রকল্প নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত সম্ভব হয়ে ওঠে না আমাদের অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতিতে। এরপর আসে এই পদ্ধতিতে সত্যিকার সুযোগ ব্যয় বিবেচনা করা হয়। নির্ণয় পদ্ধতি তুলনামূলক সহজ এবং সবার কাছে গ্রহণযোগ্য, তাই এটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায় এবং আইআরআর নির্ণয় তুলনামূলক ঝামেলাপূর্ণ, অনেকের কাছে এটি দুর্ভেদ্য, তাই এটির ব্যবহার তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সো এইটা গেল আমাদের নিট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ আয়ের হার বা অভ্যন্তরীণ উপার্জন হার বা এনপিভি বা আইআরআর এর মাঝে যে ডিফারেন্সটা সেটা। তো এবার যদি আমরা এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিও থেকে কি শিখলে বা পুরো চ্যাপ্টার থেকে কি আলোচনা শিখলে সেটা আলোচনা করি। তো বা সেটা যদি তোমরা নিজেদেরকে যাচাই করে ফেলো, কোন প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে। সো আমরা এই পরের প্রশ্নটা যদি আসি, নিচের কোনটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত? তো তোমরা একটু চিন্তা করো এই প্রশ্নগুলো সঠিক উত্তর কি হবে। এখানে যদি বলা হয় কোন প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এবং কোনটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তো আমরা যদি সঠিক উত্তরগুলো দেখি, প্রথমেই আসে আমাদের মূলধন বাজেটিং যেটা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এবং আমাদের সরঞ্জাম যে ক্রয় এটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এরপরে নিচের কোন কাজ মূলধন বাজেটিং নয়? কারবারের জন্য পণ্য ক্রয়, সম্পত্তি পুনর্স্থাপন, সম্পত্তি আধুনিকায়ন, ব্যবসায় সম্প্রসারণ। এখান থেকে আমরা বলতে পারি কি উত্তর হবে, এটা তোমরা চিন্তা করো। এবং এরপরে আসে নিচের কোনটি নগদ নির্গমনের উদাহরণ? বার্ষিক বৃত্তি, আয়কর ফেরত প্রাপ্তি, রয়্যালটি প্রাপ্তি, নগদ আয়কর প্রদান। তো আমরা যদি এটা এই দুটো প্রশ্নের সলিউশন দেখি, তাহলে আমরা বলতে পারি যে কারবারের জন্য পণ্য ক্রয় এটা কিন্তু মূলধন বাজেটিং নয়, কারণ বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু মূলধন বাজেটিং এর আওতাধীন। এবং আমরা বলতে পারি নিচের কোনটি নগদ নির্গমনের উদাহরণ? সো নগদ আয়কর প্রদান যেটা, এটা হচ্ছে আমাদের নগদ নির্গমনের উদাহরণ। এরপর আসে কোনটি মূলধন বাজেটিং প্রণয়নের প্রথম পদক্ষেপ এবং মূলধন বাজেটিং কৌশলের সনাতন পদ্ধতি কোনটি? সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমাদের প্রকল্প উদ্ভাবন যেটা, সেটা মূলধন বাজেটিং প্রণয়নের প্রথম পদক্ষেপ এবং মূলধন বাজেটিং কৌশলের সনাতন পদ্ধতি হচ্ছে আমাদের কর মুনাফার হার। তো বন্ধুরা, এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা। এই টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এ পর্যায়ে আমরা আমাদের এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।